তো নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর অল বঙ্গ শিক্ষাতে। আমি অমিত। তো আজকে আমরা অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস করব। আমাদের হাতে মাত্র 3-4টে দিন সময় আছে, যেখানটায় আমরা জিনিসগুলোকে দেখে নেব যে কোন অঙ্কগুলো আসতেই পারে, সেরকম কিছু অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আজকের পর থেকে প্রতিটা ক্লাসেই আমরা সেই জিনিসগুলো আলোচনা করব যেগুলো আমাদের দেখে যাওয়া প্রয়োজন রয়েছে। তো এখানে আমি কয়েকটি তোমাদের অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস বলতে পারো, বা যেটাকে আমরা কলনবিদ্যার প্রয়োগ বলছি, সেখান থেকে আমরা কয়েকটা অঙ্ক করে নেব। বেশি না কথা বাড়িয়ে আমরা পুরো ডাইরেক্ট অঙ্কতেই চলে যাই। অঙ্কগুলো দেখো এবং সেখান থেকে অঙ্কগুলোকে করার চেষ্টা করো নিজে থেকে, তারপরে তোমরা সলিউশনটা দেখে নিতে পারো। ঠিক আছে, এখানটায় কি বলা হচ্ছে দেখো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা একটা পরাবৃত্তের ওপরে পি একটা এবং কিউ একটা, দুটো বিন্দু রয়েছে। এখানে বলে দিচ্ছে থিটা প্লাস ফাই ইকুয়ালস টু পাই বাই 2 যদি পি ও কিউ বিন্দুতে পরাবৃত্তের অভিলম্ব দুটির ছেদবিন্দু এইচ কে হয়, তবে কে এর মান এখানটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানটা কি বলেছে, যদি পি ও কিউ বিন্দুতে পরাবৃত্তের অভিলম্ব দুটো, ঠিক আছে, অভিলম্ব দুটির ছেদবিন্দু বলে দিয়েছে এইচ কমা কে, তাহলে আমায় কার মান বের করতে বলেছে, কে এর মান বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, যে পরাবৃত্তির ইকুয়েশনটা দিয়েছে সেটাকে লিখি। তাহলে এখানটায় পরাবৃত্তির ইকুয়েশন দুটো হলো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে এটাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে কি পাবে, তাহলে 2x বাই হয়ে গেল এ স্কোয়ার মাইনাস 2y বাই বি স্কোয়ার, এখানে একটা ডিওয়াই বাই ডিএক্স আসবে ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করে নিতে পারি আমরা। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু হয়ে গেল, এইখানটায় থাকছে এক্স বাই এ স্কোয়ার, আমি দুইটা কেটে দিলাম কারণ দুটো দুদিক থেকেই কমন আছে। ঠিক আছে, আর এটা উল্টে গেলে হয়ে যাবে বি স্কোয়ার ওয়াই। ঠিক আছে, তার মানে তুমি এটাকে সাজিয়ে লিখবে এক্স বাই ওয়াই ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এরকম ধরনের তোমরা এখানটা একটা টার্ম পাচ্ছ। ওকে, তাহলে কোন বিন্দুতে, পি বিন্দুতে ছেদ করেছে, পরাবৃত্তের উপর পি এবং কিউ একটা বিন্দু বলেছে। তাহলে পি বিন্দুতে যদি পাও তাহলে ডি ওয়াই বাই ডিএক্স যেটা আমরা করেছি। ওকে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এখানে বের করেছি, আমার লাগে কি ডিএক্স বাই ডিওয়াই, তাই জন্য আমরা এটাকে উল্টে দেবো। তাহলে এইটাকে উল্টে দিয়ে যদি আমরা লিখি যে ডিএক্স বাই ডিওয়াই, তাহলে আমরা এটা পাবো ওয়াই বাই এক্স ইন্টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে আমার ডিওয়াই বাই ডিএক্সের জায়গায় ডিএক্স বাই ডিওয়াই হয়ে গেল, এবার কারণ আমার অভিলম্বের গল্প আছে। তাহলে এখানে তাহলে পি বিন্দুতে অভিলম্বের সমীকরণ কি হবে, তাহলে পি বিন্দুতে তোমার বলেছে অভিলম্বের সমীকরণ, তাহলে অভিলম্বের, ঠিক আছে, তাহলে পি বিন্দুতে অভিলম্বের সমীকরণ, তাহলে অভিলম্বের সমীকরণ কি হয়ে যাচ্ছে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ওয়ান এখানে বলেছে বি ট্যান থিটা, তাহলে এখানটা হয়ে গেল বি ট্যান থিটা ইকুয়ালস টু, ওকে, এখানটায় মানটা বসিয়ে দিচ্ছ। তাহলে এখানটায় মানটা এই যে কোন বিন্দুতে, পি বিন্দুতে, তাহলে ডি এক্স বাই ডি ওয়াই, কোন বিন্দুতে, পি বিন্দুতে, ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান মানে এ সেক থিটা। ঠিক আছে, তাহলে এই যে এটার পি বিন্দুতে মান কত হবে, এটা তোমরা চাইলে এখানটা বের করে নিতে পারো। তাহলে পি বিন্দুতে এর মান হয়ে যাচ্ছে, তাহলে ওয়াই এখানটায় তুমি ওয়াইয়ের জায়গায় বসাচ্ছ বি ট্যান থিটা ইন্টু এখানে থাকছে এ স্কোয়ার, তাই তো, আর এখানে থাকছে কি এ সেক থিটা, এখানে থাকছে বি স্কোয়ার। তাহলে একটা কেটে কুটে ছোট হয়ে যাচ্ছে জিনিসটা, তাহলে ছোট হয়ে গিয়ে জিনিসটায় কি আসছে দেখো, এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে এই জায়গাটায় তুমি মান যেটা পাবে এ সাইন থিটা, ওকে, বাই একটা বি পাচ্ছ। ঠিক আছে, কারণ ট্যান মানে সাইন বাই কস, আর সেক মানে উপরে উঠে গেলে কস, তাই জন্য তোমার কস কস কেটে যাবে। তাহলে এখানটা আমরা মানটাকে এরকম বসিয়ে দেবো, ওয়াই মাইনাস বি ট্যান থিটা ইকুয়ালস টু, তাহলে এইটার জায়গায় পি বিন্দুতে এটার মান বসছে এ সাইন থিটা বাই বি, আর এখানে হয়ে গেল এক্স মাইনাস এ সেক থিটা, এটা হয়ে গেল আমার মানটা। ওকে, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে পাচ্ছ বি বাই এ সাইন থিটা ওয়াই মাইনাস বি, এখানটা হয়ে গেল ট্যান থিটা ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস এ, এখানে হয়ে গেল সেক থিটা। তাহলে এটাকে একটা ইকুয়েশন হিসাবে আমরা রেখে দিতে পারি। সেমভাবে কিউ বিন্দুতে তাহলে আমাকে একটা অভিলম্বের সমীকরণ বের করতে হয়, তাহলে এখানে লিখছি, তাহলে কিউ বিন্দুতে
অভিলম্বের সমীকরণ। অভিলম্বের সমীকরণ, তাহলে কিউ বিন্দুতে অভিলম্বের সমীকরণ কি আসবে? দেখো এইটা থেকেই আমরা সেম জিনিসগুলো করার চেষ্টা করব, কারণ কিউ বিন্দুটা কি দিয়েছে, এ সেক ফাই বি ট্যান ফাই, মানে একই জিনিস থাকবে, থিটার জায়গায় ফাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মানে আমরা এটাকে দেখে দেখেই জিনিসটাকে লিখে দিতে পারি। তাহলে এই হয়ে যাবে বি বাই এ সাইন ফাই হয়ে গেল এখানটায়, এটা হয়ে গেল ওয়াই মাইনাস বি ট্যান ফাই হয়ে গেল, সমান সমান মাইনাস এক্স প্লাস এ সেক ফাই হয়ে গেল। ওকে, তাহলে এইটাকে তোমরা যদি সাজিয়ে লেখো, তাহলে বি বাই এ, ট্যানটাকে ভেঙে দিচ্ছি, ঠিক আছে, চেঞ্জ করে দেবো, কারণ এখানে দেখো একটা রিলেশান বলেছে থিটা প্লাস ফাই ইকুয়ালস টু পাই বাই 2, তার মানে আমাকে এই ফাইটাকে থিটাতে নিয়ে চলে যেতে হবে। তাহলে এখানটায় সাইন ফাইয়ের জায়গায় তাহলে কী হয়ে যাবে, কস থিটা, ওয়াই মাইনাস বি, ট্যানের সঙ্গে কার সম্পর্ক, কট, তাহলে কট থিটা, ওকে, সমান সমান মাইনাস এক্স প্লাস এ, এটা হয়ে গেল কোসেক থিটা। ওকে, এটা হয়ে গেল 2 নম্বর। ঠিক আছে, এবার এই দুটো পরস্পরকে ছেদ করেছে, কোন বিন্দুতে ছেদ করেছে বলে দিয়েছে, এইচ কমা কে বিন্দুতে ছেদ করেছে বলে দিয়েছে। তাহলে এইচ কমা কে বিন্দুতে যদি ছেদ করে, তাহলে এই দুটো এইচ কমা কে বিন্দুতে ছেদ করেছে, তার মানে এখানে তোমার ইকুয়েশানে এই যে প্রথম যে ইকুয়েশানটা আছে, এই ইকুয়েশানে এক্সের জায়গায় এইচ আর ওয়াইয়ের জায়গায় কে বসিয়ে দেবো। তাহলে 1 নম্বর ইকুয়েশানটা কি আসবে, 1 নম্বর ইকুয়েশান থেকে পাবে বি বাই এ সাইন থিটা কে মাইনাস বি, এখানটা হয়ে গেল ট্যান থিটা ইকুয়ালস টু মাইনাস এইচ প্লাস এ হয়ে গেল সেক থিটা। ঠিক আছে, তাহলে এটা 3 নম্বর নাম দিয়ে দিলাম। আর 2 নম্বর যেটা রয়েছে সেখানেও সেম জিনিস হবে, তাহলে বি বাই এ, এখানটা হয়ে গেল কস থিটা, এখানে হয়ে গেল কে মাইনাস বি, এখানে হয়ে গেল কট থিটা, সমান সমান মাইনাস এইচ প্লাস এ, এখানটা হয়ে গেল কোসেক থিটা। এটা তুমি 4 নম্বর করতে। এবার 3 থেকে 4 বিয়োগ দিয়ে দাও, তাহলে এখানটা আমরা করব কি 3 মাইনাস 4, তাহলে 3 থেকে 4 বিয়োগ দিয়ে দিচ্ছি, তাহলে 3 থেকে 4 বিয়োগ দিলে কিছু জিনিস কমন চলে আসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে 3 থেকে 4 যদি আমি বিয়োগ দিয়ে দিই, তাহলে এরকমভাবে জিনিসটাকে একবারে তুমি লিখতে পারো বি বাই এ সাইন থিটা ইন্টু কে মাইনাস বি স্কোয়ার বাই এ সাইন থিটা ইন্টু, এখানে হয়ে গেল ট্যান থিটা, ভেঙে দিচ্ছি, তাহলে আবার এটা মাইনাস বি কে বাই এ কস থিটা মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার কট থিটা বাই এ কস থিটা, এখানে এইচ এইচ ক্যান্সেল হয়ে যাবে, দেখাই যাচ্ছে, তাহলে এখানে হয়ে গেল এ সিক থিটা মাইনাস এ কোসেক থিটা। তাহলে এখান থেকে আমরা কি কমন নিচ্ছি, এই যে এইটা আর এইটা, এই দুটো থেকে আমার কমন চলে যাবে বি কে বাই এ, পড়ে থাকছে 1 বাই সাইন থিটা মাইনাস 1 বাই কস থিটা, আর এখান বাকি দুটো থেকে বি স্কোয়ার বাই এ কমন যাবে, তাহলে এখানে থাকছে ট্যান থিটা বাই সাইন থিটা মাইনাস কট থিটা বাই কস থিটা। ঠিক আছে, ইকুয়ালস টু এ সেক থিটা মাইনাস কোসেক থিটা। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার এটাকে তুমি লসাগু করে দিতে পারো বা কোসেক সেকে কনভার্ট করে দিতে পারো, তাহলে বি কে বাই এ, এটা হয়ে গেল তাহলে তোমার কোসেক থিটা মাইনাস সেক থিটা মাইনাস এখানটায় তাহলে বি স্কোয়ার বাই এ, দেখো সাইন বাই কস হয়, তাহলে নিচে সাইন আছে কেটে যাবে, তার মানে এইটা হয়ে যাবে তোমার ট্যান, তো সাইন বাই কস, তাহলে সাইন সাইন কেটে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেল সেক থিটা মাইনাস এটা হলো সাইন বাই কস, এটা কস বাই সাইন, তার মানে 1 বাই সাইন, মানে এখানে থাকবে তোমার কোসেক থিটা। ঠিক আছে, ইকুয়ালস টু এ, এখানটা হয়ে গেল সেক থিটা মাইনাস কোসেক থিটা। তাহলে আমরা চেঞ্জ করে দিই, তাহলে চেঞ্জ করে দিলে এটা কেটে বেরিয়ে যাবে, তার মানে এইটা এখান থেকে এটা মাইনাস কমন নিলে এটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমি এটাকে তোমার লিখছি মাইনাস বি কে বাই এ মাইনাস বি স্কোয়ার বাই এ ইকুয়ালস টু এ। ওকে, তাহলে এখান থেকে আমার কার মান বের করতে হয়, কে এর মান বের করতে হয়, তার মানে এখানটায় কি পাচ্ছ,
এখানটায় তোমার হয়ে গেল মাইনাস বি কে বাই এ ইকুয়ালস টু এ প্লাস বি স্কোয়ার বাই এ। তার মানে এখানে হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ। ওকে, তাহলে এই এ কেটে যাবে, তার মানে কে ইকুয়ালস টু তুমি পাবে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই হয়ে গেল বি। এবার তুমি দেখো যে এখানে কি কি অপশানস দিয়েছিল কে এর মানের জন্য। তাহলে দেখো কোন অপশানটায় গিয়ে ম্যাচ করছে, এই যে 4 নম্বর অপশান, তার মানে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে অপশান ডি হয়ে গেল তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো ঠিকঠাকভাবে ধরে ধরে করো, এই অঙ্কগুলো কিন্তু ভালো ভালো প্রশ্ন 2 নম্বরেরগুলোতে বেশির ক্ষেত্রে দেয়। ওকে, আচ্ছা এখানে সেমভাবে একটা ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশান দিয়েছে যে ওয়াই ইজ ইকুয়াল টু কস এক্স আর ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স বক্র দুটি, এক্স ইকুয়ালস টু 0 আর এক্স ইকুয়াল টু π/4। হ্যাঁ, কোটি দুটি দ্বারা সীমাবদ্ধ হলে তার এরিয়া বের করতে হবে। তার মানে এখানটায় তোমাকে বেসিক্যালি কি দরকার, যে এখানটায় সবার আগে যেটা দরকার তোমাকে গ্রাফটা ড্র করার জন্য। গ্রাফটা যদি তুমি ড্র করতে পারো তাহলে তোমার কিন্তু এখানটায় কাজটা অনেকটা অনায়াসে সলভ হয়ে যাবে। ওকে, তাহলে ওয়াই ইকুয়ালস টু কস এক্স যেটা আসে সেটা একটা পিরিয়ডিকভাবে সেটা উপর নিচ করতে থাকে, তাহলে এইটা যেটাতে টাচ করবে সেটা π/2 হবে। আমি মাঝখানে একটা কী রাখছি, π/4 রাখছি। ঠিক আছে, কারণ সাইন 0 দিয়ে বেরোবে, এখানে গিয়ে টাচ করবে, এখান দিয়ে আবার এখানে কার্ভ করে আবার নিচের দিকে আসবে, তার মানে এই যে যেটা দুটো যেটাকে মিটিং পয়েন্ট এটা π/4। ঠিক আছে, তাহলে এটা 0, এটা এক্স ইকুয়ালস টু 0 লাইন, তাহলে আমাকে বের করতে হচ্ছে এই জায়গাটার এরিয়া। ঠিক আছে, এই যে লাইনটা এটা আমরা কি লিখেছি, ওয়াই ইকুয়ালস টু কস এক্সের জন্য লিখেছি, আর এটা ওয়াই ইকুয়ালস টু আমরা সাইন এক্সের জন্য লিখেছি। ওকে, তাহলে এইটুকুনি আমাদের ব্যাপার। যদি আমি এইটাকে টানি তাহলে এইটা হয়ে গেল এক্স ইকুয়ালস টু তাহলে π/4, যেটা বলেছে এক্স ইকুয়ালস টু 0 এবং π/4 কোটি দুটি দ্বারা সীমাবদ্ধ। ঠিক আছে, তাহলে এবার আমাকে এখান থেকে কি বের করে নিতে হবে, এরিয়া। জাস্ট ইন্টিগ্রেশন করো, এরিয়া বের করো। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে π/4, তাহলে একটা উপরে রয়েছে, তাহলে সেটা হয়ে গেল cos x dx মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে π/4, পাশে কোনটা রয়েছে সাইন, তাহলে সাইন এক্স ডিএক্স। ওকে, তাহলে কসের জন্য তুমি পাচ্ছ এখানে সাইন এক্স প্লাস সাইনের জন্য পাচ্ছ মাইনাস কস এক্স, মানে প্লাস করে দিলাম, তাহলে এখানে হয়ে গেল কস এক্স। তাহলে দুটোর রেঞ্জ একই বলে একবারে লিখছি 0 থেকে π/4, তাহলে π/4 এর মান কত, 1/√2 প্লাস 1/√2। ওকে, আর সাইন 0 তোমার 0, কস 0 1, তার মানে হয়ে গেল একটা -1, তাহলে এখানটা হয়ে গেল 2/√2 -1, এটা কনজুগেশন করলে তুমি পাবে √2, তাহলে √2 -1, এটা হয়ে গেল এত বর্গ একক। তাহলে অপশান বি হয়ে গেল আমার এখানটা কারেক্ট অ্যান্সার। ওকে, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x এবং এক্স ওয়াই ইকুয়ালস টু কে বক্র দুটি পরস্পর লম্বভাবে ছেদ করে, তাহলে কে স্কোয়ারের মান বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে কে স্কোয়ারের মান, এখানে বক্র দুটো পরস্পরকে কি হচ্ছে, ছেদ করছে, তাহলে এই দুটো এখানে ইকুয়েশন দিয়েছে, তাহলে এটাকে আমরা 1 নম্বর ধরে নিই, এটাকে আমরা 2 নম্বর ধরে নিই, দুটো বক্র। তাহলে 1 নম্বর বক্রকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে 2y dy/dx ইকুয়ালস টু কি পাওয়া গেল 4, তার মানে এখানে dy/dx এর মান হয়ে গেল 2/y। ঠিক আছে, আর যদি 2 নম্বরটা থেকে পাই তাহলে 2 নম্বরে আমরা পেলাম কি x প্লাস y dy/dx, না ভুল হলো, তাহলে x রইল, y এর ডেরিভেটিভ dy/dx হবে, আর এখানে y থাকবে ইকুয়ালস টু k তো কনস্ট্যান্ট 0, তাহলে dy/dx এর মান পেলে এখানে -y/x। ওকে, তাহলে দুটো ক্ষেত্রে আমরা dy/dx হলাম। তাহলে এখানটায় এই যে 1 নম্বর এবং 2 নম্বর যে ইকুয়েশন হয়েছে সেখান থেকে ওয়াইটাকে আমরা এলিমিনেট করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এই যে 2 নম্বর থেকে যদি তুমি y এর মান বের করো যে k/x, তাহলে এখানে যদি আমরা 1 নম্বরে বসিয়ে দিই তাহলে 1 নম্বর থেকে কি পাবো, তাহলে k/x এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 4x, তাহলে k স্কোয়ার ইকুয়ালস টু 4x কিউব হয়ে গেল, ঘুরিয়ে বলো, তাহলে x কিউব ইকুয়ালস টু k স্কোয়ার/4, এটা আমরা পেয়ে গেলাম x কিউব। এবারে ধরো এই যে 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন দিয়েছে সেই বক্র দুটি, মানে এই বক্রের ছেদবিন্দুতে যে অঙ্কিত স্পর্শক সেই দুটির নতিটাকে আমরা ধরে নিলাম। তাহলে আমরা এখানে লিখেই করছি যে ধরি 1 এবং 2 এই দুটো যে বক্রের, ঠিক আছে, বক্রের ছেদবিন্দুতে
ছেদ বিন্দুতে আমি লিখে করাচ্ছি কেন, যাতে তোমরা বুঝতে পারো। পরীক্ষার সময় তো তোমার এতটা লিখতে হবে না, জাস্ট ক্যালকুলেশন করে বেরিয়ে যাবে, কারণ তোমরা এটাতে জেনে যাবে। তাহলে এই বক্রের ছেদ বিন্দুতে তাহলে অঙ্কিত, ঠিক আছে, স্পর্শক দুটির, ঠিক আছে, স্পর্শক দুটির নতি তাহলে আমরা কি ধরে নিচ্ছি M1 আর হয়ে গেল M2। তাহলে M1 এই যে প্রথমে, তাহলে M1 এর মান পেয়েছি 2/y আর M2-র মান আমরা ধরছি -y/x। এবার যেহেতু এটা লম্ব তাই জন্য এদের গুণফল -1 হবে, তাহলে 2/y ইন্টু -y/x ইকুয়ালস টু -1। এবার দেখো তাহলে এখানটায় কি হয়ে গেল, y কেটে গেল, ঠিক আছে। তাহলে এখানে হলো মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2/x, তাহলে 2/x ইকুয়ালস টু হয়ে গেল তোমার এখানে মাইনাস, এখানে শুধু 1, তার মানে x ইকুয়ালস টু তোমার হয়ে গেল 2। তাহলে x এর মান 2, তাহলে মানে এখানে আমরা x³ ইকুয়ালস টু, দেখো এইটা পেয়েছিলাম, তাহলে এটা 8 ইকুয়ালস টু k²/4 হয়ে গেল, তাহলে এইটা দিয়ে গুণ হয়ে গেল 32 ইকুয়ালস টু k², তাহলে k² এর মান হয়ে গেল 32। অনায়াসে আমরা এটাকে বের করে নিতে পারবো, জাস্ট কিছুক্ষণ সময়ের ক্যালকুলেশন, 10-15 মিনিট, বেশি হলে 20 মিনিট, এই সমস্ত সময়ের ক্যালকুলেশন। এবার দেখো এই অঙ্কটায় কি বলেছে, -3y² ইকুয়ালস টু x - 9 বক্র এবং x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 1 সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে এই যে এখানটায় বলে দিয়েছে -3y² ইকুয়ালস টু x - 9, তাহলে y² ইকুয়ালস টু কত পেলে, -1/3 x - 9, তাই না। তাহলে এটাকে আমরা একটা নামকরণ দিয়ে রাখলাম। এবার কি বলেছে, y ইকুয়াল টু 0 থেকে y ইকুয়ালস টু 1। তাহলে দেখো y ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে আমরা ইকুয়েশনটা কি পাবো, y ইকুয়ালস টু, সরি এটা 9, y ইকুয়ালস টু যদি 1 হয়ে যায় তাহলে ইকুয়েশনটা আমরা কি পাবো, y ইকুয়ালস টু যদি 1 হয়ে যায় তাহলে 1 ইকুয়ালস টু -1/3 x - 9, তার মানে এটা এদিকে গুণ করে দিলে তাহলে -3 ইকুয়ালস টু x - 9, তার মানে 6 ইকুয়ালস টু x, তাহলে x এর মান হয়ে গেল 6। তার মানে আমরা যদি এটা ছবি আঁকার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে এখানটায় এটা তোমার একটা হয়ে গেল তোমার এখানে x ইকুয়ালস টু 6 পেলে, আর y ইকুয়াল টু 0 যদি হয়ে যায়, ঠিক আছে, তো y ইকুয়ালস টু 0 হলে x এর মান হয়ে যাবে 9। হ্যাঁ, যখন y ইকুয়ালস টু 0 তখন x ইকুয়ালস টু কিন্তু 9 হয়ে যাবে। তার মানে যে কার্ভটা যেরকমটা, এই যে এরকমভাবে যে কার্ভটা আসবে সেটা কিন্তু এই এন্ড পয়েন্টটা এটা 9,0 পয়েন্ট পাবো। ওকে, তাহলে এখানটায় আমাদের যে জিনিসগুলো দেখতে হবে সেখানটায় আমার মানগুলোকে বসিয়ে নিতে হবে। তাহলে y ইকুয়ালস টু 1, হ্যাঁ, তাহলে আমার একটা দাগ লাগবে, এই যে y ইকুয়ালস টু 1, ঠিক আছে। তাহলে এখানটা কোনো একটা বিন্দুতে গিয়ে ছেদ করছে, তাহলে যদি y 1 হয় তখন x আমি কত পেয়েছি 6, তার মানে নিশ্চয়ই এটা কি হয়ে গেল 6,1 বিন্দু। তাহলে এটা, তাহলে এবার তুমি এখানটায় নাম দিয়ে দাও, ধরো এটাকে আমরা a নাম দিলাম, ঠিক আছে, এটাকে b নাম দিলাম, কারণ এখানে তো আরও দাগ থাকবে একটা, এখান থেকে এটার উপর নাম দাও, তাহলে এখানে যে কোনো ক্ষেত্রে, হ্যাঁ, এর মাঝখানেও এই যে 1 ছাড়াও 1-এর 3 বা অন্যান্য দাগগুলো থাকতে পারে, তাহলে সেই জায়গাটা আমরা যদি দাগটা আনি সেরকমভাবে আমরা মানগুলোকে বের করতে পারবো। কারণ আমাকে বলেছে যে জায়গাটার ক্ষেত্রফল বের করতে, তার মানে এই যে পুরো জায়গাটার ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে দুটো পার্টে এটাকে ভাগ করে নিতে হবে। তাহলে দুটো পার্টে যদি ভাগ করে নিই তাহলে একটা হলো তোমার কি হচ্ছে, তোমার আয়তক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে, এই যে এটা একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেল, তারপরে এই বাকি অংশটা, ঠিক আছে। তাহলে এই দুটো পার্টে আমরা বাদ দিয়ে নিচ্ছি, তাহলে এটাকে একটা বি নাম দিলাম, এটাকে ধরো ডি নাম দিলাম, এদিকে তোমার সি নাম দিয়ে দিলাম, এটা ও হয়ে গেল। তার মানে এই পুরোটার যে এরিয়াটা যদি আমরা বের করতে হয়, তার মানে আমরা কোন জায়গার এরিয়া বের করছি, একটা হলো OCDE, হ্যাঁ, যে OCDE তোমার এটা হয়ে গেল একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। তাহলে এই আয়তক্ষেত্র প্লাস এখানটা আমরা বের করছি ABDEA, ঠিক আছে। তাহলে ABDEA মানে এই জায়গাটা, তাহলে এই দুটো জায়গার মান বের করছি, তুমি বি দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো, আমরা এখানে এই কার্ভটাকে একটা নামকরণ করেছি। তাহলে এই দুটোর ক্ষেত্রে এখানটায় যদি এটা যদি আয়তক্ষেত্র হয়ে যায় তাহলে এটা হলো বেস, মানে এখানে লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে লেন্থ দেখো 6, ব্রেথ হলো 1, তার মানে এটা হয়ে গেল 6 × 1। আর বাকি যে অংশটা থাকছে এই যে ABCD এইটুকুনি জায়গা, তাহলে সেটা হয়ে গেল 6 থেকে 9, তাহলে এটা তোমার মান পেয়ে যাচ্ছ। তো এখান থেকে y এর মানটা যদি আমরা বের করে নিই তাহলে 1/3 এটা হয়ে গেল 9 - x, তার মাথায় √,
তাহলে এখানে 6, এখানে 1/√3 বের করে দাও। তাহলে এখানে 6 থেকে 9 √9 - x, তাহলে এটাকে কি ধরবো, জেড ধরবো। তার মানে জেড স্কোয়ার ইকুয়ালস টু হয়ে গেল 9 - x 2z dz ইকুয়ালস টু -dx, তাই না? তাহলে এখানটা হয়ে গেল 6 প্লাস 1/√3, তাহলে রেঞ্জও চেঞ্জ হয়ে যাবে। এখানটা যদি 6 হয় তাহলে 3, তো আর হলো তোমার যদি এখানটায় 9 হয় তাহলে 0, তার মানে এটা হয়ে গেল 3 থেকে 0, 1, এখানটায় তোমার হলো জেডের মাথায়, তাহলে এখানে 9 - x রয়েছে √, তার মানে এখানটা তুমি পেয়ে যাচ্ছ জেডের মাথায় হাফ, তাই না? তাহলে কারণ এটা √, তাহলে এখানটায় √এর মধ্যে 9 - x আসছে, তাহলে এটাকে যদি আমি জেড ধরি, তাহলে √টাকে আমি ধরেছি, তাহলে এখানটায় আমরা এরকমভাবে বসিয়ে দিই। দেখো জেড স্কোয়ার যদি আমরা এখানটায় বসাই, আরেকবার বলছি, তো এখানটায় 9 বসালে জেডের মান 0, আর এখানে যদি 6 বসাও তাহলে জেডের মান √3, তাহলে আমরা এখানে √3 করে দিলাম। তাহলে এইটার জায়গা কি হচ্ছে, তাহলে এইটার জায়গা আমরা জেড পাচ্ছি, ওকে। আর এটার জায়গায় জেড পাচ্ছি, এখানে তো তাহলে একটা ডিএক্স থাকে, তাহলে ডিএক্সের জায়গা পাচ্ছি 2z dz, আর তার জন্য একটা মাইনাস, তাহলে সামনে এখানটা আমরা একটা মাইনাস করে দিলাম, ওকে। তাহলে এখানটা হয়ে যাচ্ছে। এবার তুমি এই রেঞ্জটাকে চেঞ্জ করে নিতে পারো, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 1/√3, এটা হয়ে গেলো 0 থেকে √3, এখানে 2 বেরিয়ে গেল, তাহলে জেড স্কোয়ার dz হয়ে গেল। তাহলে এখানটায় আমরা ক্যালকুলেশনটা করি, 2/√3, তাহলে এটা হয়ে গেল z³/3, ওকে। তাহলে এখানে 0 থেকে √3, তাহলে শুধু √3 এখানটায় মান আসে, তাহলে 6 + 2/√3, √3 কিউব মানে হলো 3√3/3, তাহলে এটা কেটে গেল, √3 কেটে গেল, তাহলে 6 × 2 = 8। তাহলে দেখো 8 কোথায় অপশানে ছিল, অপশান সি, তাহলে সীমাবদ্ধ যে অঞ্চলটা তার ক্ষেত্রফল হয়ে গেল 8। ঠিক আছে, এরকমভাবে আমরা এর মানগুলোকে অনায়াসে বের করে নিতে পারবো। এই অঙ্কটা দেখো, a greater than 2b greater than 0, m যে ধনাত্মক মানের জন্য x ইকুয়ালস টু যে সরলরেখাটা এবং এইটা বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শক হবে। তো এই জিনিসগুলো আমরা ইজিলি করতে পারি, কিরমভাবে, খুব তাড়াতাড়ি দেখো শর্টে এই জিনিসটাই করতে পারবো। আমাকে ইকুয়েশন কি দেওয়া আছে, x² + y² ইকুয়ালস টু b², আর একটা তোমার হয়ে গেল x - এর হোল স্কোয়ার প্লাস y² ইকুয়ালস টু b², আর একটা তোমার কি দেওয়া আছে, y ইকুয়ালস টু mx - b √1 + m²। এবার কথাটা ভালো করে শুনবে। তাহলে m এর বাস্তব মানের জন্য এই যে 3 নম্বর সরলরেখাটা সবসময় কি হয়ে যাবে, যে 1 নম্বর বৃত্তের তাহলে স্পর্শক হয়ে যাবে। আবার এই যে 3 নম্বর স্ট্রেট লাইনটা 2 নম্বর বৃত্তের স্পর্শক হবে যদি তাদের কেন্দ্রটা, বৃত্তের কেন্দ্রটা a, 0-তে হয়। তাহলে 3 নম্বর সরলরেখার দূরত্ব তাহলে কি হবে না, 2 নম্বর বৃত্তের ব্যাসার্ধ হবে। আর তাহলে এর বৃত্তের ব্যাসার্ধর মান কত হয়ে গেল, b। তার মানে তুমি এখানে ডাইরেক্ট এখানটা লিখে দিতে পারো যে ma - b 1 + m² √1 + m² ইকুয়ালস টু b, ওকে। তাহলে আবার বলছি, 3 নম্বর সরলরেখা কোথা থেকে না, a, 0 থেকে 3 নম্বর সরলরেখার দূরত্ব 2 নম্বর বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে সমান। তাহলে সেটা 2 নম্বর বৃত্তের ব্যাসার্ধ কত, b, ওকে। তাহলে এটা 1, এটা 2, এটা 3, সেই হিসাবে আমি তোমাদেরকে বললাম। তাহলে এখান থেকে তুমি মান বের করে নাও। তাহলে ma ইকুয়ালস টু b, এখানটা দেখো, এখানটায় b এর সাথে √1 + m² হয়ে গেল, ঠিক আছে। আর এখানটায় কি ছিল, প্লাস b × √1 + m², তাহলে এটা দুটো একই। তাহলে ma ইকুয়ালস টু, তাহলে 2b √1 + m², তাহলে হোল স্কোয়ার করে দাও, তাহলে m² a² = 4b² × 1 + m², তার মানে হলো 4b² + 4b² m², ওকে। তাহলে এখান থেকে m এর মান বের করব, তাহলে m² হয়ে গেল a - 4b² ইকুয়ালস টু 4b², ওকে। তাহলে m² ইকুয়ালস টু 4b² এখানটা হয়ে গেল a² - 4b², তাহলে m ইকুয়ালস টু হলো √, এটা চলে আসবে, তাহলে আমি √টা লিখলাম না, তাহলে m এর মান উপরে হয়ে গেল 2b/√a - 4b², তাহলে অপশান দেখো এ হয়ে গেল। তাহলে দেখো খুব বেশি লাগবে না, জিনিসটা জানলে আমি সেকেন্ডে করলাম, 10, 12, 15, তাহলে এই জিনিসগুলো পটাস্পট হয়ে যাবে যদি আমরা জিনিসগুলোকে জানি, তাছাড়া আর কিন্তু বেশি সময় লাগার কথা নয়। এখানে মড দিয়ে আছে, মডের জিনিসটা দেখে নাও। তাহলে এই যে মড যেটা রয়েছে, যে y = x mod of x - 1, তাহলে y = যেটা mod of x - 1 হয়, তাহলে এটা জানি যে x - 1 তখনই হবে যদি x এর মান greater equals to 1 হয়, আর এটা 1 - x হবে যদি x এর মান less than 1 হয়ে যায়।
তাই তো এক্সের মান লেস দ্যান 1 হয়ে গেলে। এবারে দেখো এখানটায় কি আছে, তাহলে সুতরাং y ইকুয়াল টু যদি মড x মাইনাস 1 এটা দ্বারা যে x মাইনাস, তাহলে এখানে দেখো এইটা কি পাচ্ছ, তাহলে এইখানতে দুটো ব্যাপার থাকে, তাহলে y ইকুয়াল টু একটা x মাইনাস 1 পাচ্ছি, তার মানে 1 ইকুয়াল টু x মাইনাস y, তাহলে এইটা একটা যখন কি হচ্ছে যে x গ্রেটার ইকুয়ালস টু 1, আরেকটা তুমি যদি এইটা নাও y ইকুয়াল টু 1 মাইনাস x, তার মানে x প্লাস y ইকুয়ালস টু 1 পাচ্ছ। তাহলে একটা হলো x মাইনাস y 1 আর একটা হলো x প্লাস y ইকুয়ালস টু 1, তাহলে এটা হলো x যখন লেস দ্যান 1। তাহলে এই যে সরলরেখা দুটি, মানে এই দুটি লম্ব সরলরেখা যেটা আমরা বলছি, সেই দুটোর ক্ষেত্রে আরেকটা তোমার কি দেওয়া রয়েছে, y ইকুয়াল টু 3 মাইনাস মড x, তার মানে এখানটায় কি হয়ে গেল যে y ইকুয়াল টু তাহলে 3 মাইনাস x একটা হতে পারে যদি x এর মান গ্রেটার ইকুয়াল টু 0 হয়, আর এটা হলো মাইনাস x হবে, মানে 3 প্লাস x হয়ে গেল যখন x লেস দ্যান 0। তাহলে এখান থেকেও আমরা দুটো ইকুয়েশন পাবো যে y ইকুয়াল টু যদি 3 মাইনাস x হয় তার মানে হলো x প্লাস y ইকুয়াল টু 3 পাচ্ছ, আর যেটা এটা হয় তাহলে হলো x মাইনাস y ইকুয়ালস টু আমরা মাইনাস 3 পাচ্ছি। তাহলে আমরা জিনিসটা যে ছবিটা এখানটায় আমরা পাবো সেটা কাইন্ড অফ এরকম ধরনের। তাহলে কোন কোন জায়গায় এটাকে ছেদ করছে সেটাকে একটা বুঝতে হবে যে সরলরেখাটা কীরকম যাচ্ছে। তাহলে দেখো সরলরেখাটা আমি তোমাদেরকে এঁকে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল x প্লাস ওয়াই সমান সমান 3-এর জন্য, ঠিক আছে। তাহলে এরকমভাবে ছেদ করছে। আরেকটা যদি আমি তোমাদেরকে দেখাতে চাই তাহলে আরেকটা তোমার এরকম যাবে, এটা হয়ে গেল তোমার, এইটা তোমার হলো x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1-এর জন্য। তাহলে দেখো এইটা তোমার হয়ে গেল x প্লাস ওয়াই 3, এইটা মাইনাসে এসছে তার মানে y মাইনাস এক্স ইকুয়ালস টু 3, তাহলে দুটো হয়ে গেল, এইটা হয়ে গেল তোমার x প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 আর এটা হয়ে গেল x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1, তাহলে এই চারটে হয়ে গেল। তাহলে দেখো এই যে বক্র দুটো বলতে পারো যে সীমাবদ্ধ অঞ্চল পাওয়া গেছে, সেই সীমাবদ্ধ অঞ্চলটা আলটিমেটলি কিন্তু এই জায়গাটা, তাই না। তাহলে এই জায়গাটা, তাহলে এই যে এই জায়গাটার ক্ষেত্রফল আমরা যদি বের করতে চাই তার মানে আমাদের কি কি লাগে, ধরো আমি এটাকে ABCD বলে দিচ্ছি। তাহলে ABCD অঞ্চলের ক্ষেত্রফল, তার মানে ABCD মানে কি, দেখো প্রতিটা শীর্ষবিন্দু আমরা জানি এই শীর্ষবিন্দুটা 1,0, B এর শীর্ষবিন্দু হয়ে গেল তোমার এখানটা ছেদ করছে তাহলে 2,1-এ ছেদ করছে, C এটা 3 নম্বর তাহলে 0,3 হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা এই তিনটে শীর্ষবিন্দু আমরা অলরেডি জানি। তাহলে আমরা একবার কি বের করব, AB বের করব আর একটা হলো BC বের করব, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়ে যাবে। তাহলে আমরা যদি বের করতে চাই তাহলে একটা হয়ে গেল 2 মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 মাইনাস 0 স্কোয়ার ইন্টু, তাহলে এটা হয়ে গেল 2 মাইনাস 0 স্কোয়ার প্লাস 1 মাইনাস 3 স্কোয়ার। তাহলে একটা AB বের করলাম, একটা হলো BC বের করলাম। তাহলে এখানে কত আসছে দেখো 2, মানে 1 1 2, তাহলে রুট ওভার 2, এটা হয়ে গেল 2 স্কোয়ার মানে 4, এখানে হয়ে গেল 4, তার মানে 4 প্লাস 4 8, তার মানে রুট ওভার 2 ইন্টু 2 রুট ওভার 2 মানে আলটিমেটলি 4 স্কোয়ার ইউনিট, হ্যাঁ, তার মানে 4 বর্গ একক। তাহলে আমার মান হয়ে গেল। ওকে, আচ্ছা, তারপরে দেখো কি বলছে পরের প্রশ্নটা, fx ইকুয়ালস টু এটা বর্ধিষ্ণু অপেক্ষক হবে, কোন x এর মান কিসের জন্য, এটা একটা বর্ধিষ্ণু অপেক্ষক হবে সেটা আমাদের বের করতে বলে। তাহলে ফাংশনটা কি দিয়েছে, fx ইকুয়ালস টু kx³ মাইনাস 9x স্কোয়ার প্লাস 9x প্লাস 3 দিয়ে দিয়েছে। তাহলে ফার্স্ট অর্ডার করে নাও, f ড্যাশ x ইকুয়ালস টু 3kx স্কোয়ার মাইনাস 18x প্লাস 9 হয়ে গেল ফার্স্ট অর্ডার। তাহলে এটাকে একটুখানি সাজিয়ে নিচ্ছি, 3k তো কমন নিলে তাহলে x স্কোয়ার, এটাকে যদি এইটার আকারে আমরা সাজাই তাহলে 3k, হ্যাঁ এটা বেরিয়ে আছে। তাহলে এটাকে ফর্মুলা দেখো 2a, তাহলে এটা হয়ে গেল 3/k প্লাস 9/k স্কোয়ার, তাহলে এটার দরকার ছিল না, তাহলে 3k ইন্টু 9/k স্কোয়ার প্লাস 9। তাহলে দেখো এটাকে অ্যাডজাস্ট করে নিলাম, তাহলে অ্যাডজাস্ট করলাম কি হয়ে গেল, তাহলে 3k এটা হয়ে গেল x মাইনাস 3/k হোল স্কোয়ার প্লাস 9 মাইনাস, কারণ এটার সাথে এটা কেটে গেল, তাহলে এটা 9টা প্লাস বলে আগে দিলাম, তাহলে 27/k। তাহলে এবার এখানটায় তোমরা এখান থেকে 9টাকে কমন নিয়ে নিতে পারো, 3k, তাহলে এখানে হয়ে গেল x মাইনাস 3/k তার হোল স্কোয়ার প্লাস এখান থেকে যদি আমি 9/k ইচ্ছা করে কমন নিই তাহলে কেটা করে দিলে তাহলে এখানে কে থাকবে, এখানে k মাইনাস 3 হয়ে গেল। তাহলে এটা থেকে আমরা ইজিলি কি বুঝতে পারছি যে এখানে এই যে f ডেক্স x এর মানটা গ্রেটার দ্যান 0, ঠিক আছে। তাহলে গ্রেটার দ্যান কখন 0 হবে, যে k এর মানটা যদি গ্রেটার দ্যান 3 হয়,
সুতরাং এটা বর্ধিষ্ণু অপেক্ষক হবে। তাহলে কার জন্য? কে এর মান গ্রেটার দেন 3-এর জন্য। তাহলে আমার এখানটা অ্যান্সার করে দিতে পারবো। তাহলে জাস্ট কনসেপ্টটা বুঝবে, তোমার প্রতিটা অঙ্ক 10-12 মিনিটের মধ্যে হয়ে যাবে। আলাদা করে যে তোমাকে শর্ট ট্রিক্সের মধ্যে হিউজ কিছু মনে রাখতে হবে এমন কিছু নয়। শর্ট ট্রিক্স হলো পুরো একটা ভাওতাবাজির গল্প। যদি তুমি অঙ্কটা জানো তাহলে তুমি শর্ট ট্রিক্স ইউজ করতে পারবে না, আর যদি তুমি অঙ্কটা জানো তাহলে তুমি কিন্তু ইজিলি অঙ্কটা করে ফেলতে পারবে। যে কোনো জিনিস 2-4টে লাইন স্কিপ করা মানে সেটা শর্টকাট হয়ে গেল। এই জিনিসগুলো বেসিক্যালি হয়ে থাকে। তাহলে এ ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে বৃহত্তম আয়তনে যে চোঙ অন্তর্লিখিত আছে তার উচ্চতা কত? তাহলে তোমার এই বৃত্তের মধ্যে এখানটায় কি রয়েছে? একটা চোঙ আছে, এরকম ধরনের তোমার একটা চোঙ হবে। এই বৃত্তের মধ্যে বৃহত্তম যে চোঙ আছে তার তোমার এখানটায় বের করতে বলেছে মান, তাই তো? তার মানে এখানটায় আমার আগে কি বের করতে হবে? আগে রেডিয়াস বের করে নিতে হবে। দেখো গোলকের মধ্যে বৃহত্তম এ ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ তোমার এ বলে দিয়েছে, তার মানে এইটা যদি হয় তাহলে এটা তুমি এ ধরে নিলে, ঠিক আছে? এইটা ধরো রেডিয়াস আর, তাহলে আমার তো এখানে উচ্চতাটা লাগে। তাহলে আমি উচ্চতাটা কি করব? এই যে এটাকে এ ধরেছি, তাহলে উচ্চতা হাইট, তাহলে এটা হয়ে গেল তোমার হাইট। তাহলে উচ্চতাটাকে আমি এইচ ধরলাম, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে এখানটায় পুরোটাকে যদি আমি হাইট ধরি এইটাকে, তাহলে আমার সুবিধা হবে। তাহলে এটাকে আমি h/2 করে নিলাম। তাহলে অতিভুজের স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে রেডিয়াসের মানটা কি পেয়ে গেলাম? a² - h²/4। এবার চোঙের আয়তন ভি, তাহলে চোঙের আয়তন, ঠিক আছে? তাহলে তোমাদের চোঙের আয়তন কি বলে দিয়েছে? তাহলে চোঙের আয়তন তোমাদের বলেছে ভি মানে হলো πr²h। তাহলে পাই এখানটায় এইচ বসে গেল। এবার আর এর জায়গায় r² জায়গায় মান বসিয়ে দাও, তাহলে a² - h²/4। তার মানে জিনিসটা কি হয়ে গেল? πa² h - h³/4। হ্যাঁ, ঠিক আছে? এবার যে বলেছে না চোঙে যে চোঙ অন্তর্লিখিত করা যাবে তার উচ্চতা কত হবে? তাহলে এইচ, তাহলে এইচের রেসপেক্টে আমরা এখানে ডেরিভেটিভ করব। তাহলে ডিভি বাই এখানে ডিএইচ হয়ে গেল। তাহলে এইচের রেসপেক্টে করলে পাই বেরিয়ে থাকলো, তাহলে a² - 3/4h², এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানটায় তার যদি আরেকবার ডেরিভেটিভ করে নিই, কারণ চরম বা অবম মান আমাদের বের করতে হবে, তাহলে dv/dh², তাহলে এটা 0 হয়ে গেল, -3/4 × 2h, তাহলে নেগেটিভ বেরোচ্ছে, ঠিক আছে? এখানে নেগেটিভ আমরা এমনিতেই পেয়ে গেলাম, নেগেটিভ সেকেন্ড অর্ডারটা। আচ্ছা, ফার্স্ট অর্ডারটাকে 0 করলে কি আসবে? এটা = 0 করলে তাহলে তুমি এখান থেকে পাবে a² - 3/4h² = 0। তাহলে a² = 3/4h², তাহলে h² = 4a²/3, তার মানে 2a/√3। এটা হলো h এর মান। তুমি তো এটা অলরেডি <0 পেয়েছো, তার মানে চরম মান হবে। তাহলে ভি এর কোন মানের, ভিটা চরম কখন হবে? এইচ এর কোন মানের জন্য? তাহলে h = 2a/√3 জন্য, মানে হলো অপশান এখানটায় সি, এটার জন্য এটা উচ্চতাটা জন্য এর ভলিউমটা ম্যাক্সিমাম হবে। হ্যাঁ, এটা দেখে নাও, এখানে বলেছে x = আর y = বক্রের ওপর অবস্থিত একটি বিন্দুর মূল বিন্দু থেকে বৃহত্তম দূরত্ব আমাকে বের করতে বলেছে, ঠিক আছে? এই অঙ্কটা একটুখানি ভালো করে দেখে নাও, এই অঙ্কটা তোমাদের কিন্তু আসতে পারে। তো এই জিনিসটা তোমাদের কি বলেছে? তাহলে এখানটায় আমাদেরকে কি দেখতে হবে? কোন অ্যান্সারটা হবে, তাই তো? তাহলে একটা দিয়ে দিয়েছে তোমার এই যে মানে বক্রের ওপর উপস্থিত একটা বিন্দু যদি আমরা x, y ধরে নিই, ঠিক আছে? তার মূল বিন্দু থেকে দূরত্বকে যদি আমি দূরত্বটাকে, ঠিক আছে, দূরত্বটাকে আমি যদি d বলি, তাহলে কি হয়ে গেল? d² = x² + y²। এবার x এর মান দিয়ে দিয়েছে a sin t - b sin a/t/b, তাহলে এই পুরোটার কি হয়ে যাচ্ছে? স্কোয়ার, প্লাস y দিয়েছে, তাহলে a cos t, ঠিক আছে, - b cos at/b, তার পুরোটার তোমার স্কোয়ার লাগে। তাহলে এইটাকে আগে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশনটাকে আমি একটুখানি এখানে ধরে ধরে করে দিচ্ছি, দেখো। তাহলে s = তাহলে তুমি পেলে কি? আমি সেটাকে আরেকবার লিখি যে a sin t - b sin at/b, ওকে? তার এখানটায় হোল স্কোয়ার, প্লাস এখানটা হলো a cos t, ঠিক আছে, মাইনাস b cos এখানটা হয়ে গেল at/b, ঠিক আছে, তার স্কোয়ার। তাহলে এটাকে এবার আমরা ভাঙবো, তাহলে এটা হয়ে গেল a² sin² t প্লাস এখানটা হয়ে গেল b² sin² at/b মাইনাস 2ab
সাইন টি সাইন এ টি বাই বি প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার টি প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এ টি বাই বি, ঠিক আছে, মাইনাস টু এ বি কস টি কস এ টি বাই বি। তাহলে দেখো এ স্কোয়ার সাইন স্কোয়ার টি এ স্কোয়ার কস স্কোয়ার টি, তাহলে এখানে পড়ে থাকলো এ স্কোয়ার। সেমভাবে এখানে বি স্কোয়ার, এখানটায় কমন চলে গেলে তাহলে এখানে পড়ে থাকছে বি স্কোয়ার, তাহলে পড়ে থাকছে, তাহলে এইখানটায় দেখো এই যে টু এ বি, তাহলে টু এ বিটাকে যদি কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকছে সাইন টি সাইন এ টি বাই বি প্লাস কস টি কস এখানে পড়ে থাকছে এ টি বাই বি। তাহলে এদিক থেকে দেখলে কসে কস বি প্লাস সাইনে সাইন বি, তার মানে হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে এটা হয়ে গেল কস এ টি বাই বি মাইনাস টি, এটা হয়ে গেল ফর্মুলা। ওকে, তাহলে এটা হলো তোমার এ স্কোয়ারের ভ্যালু। তাহলে এটাকে টি এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করো ডিডি টি অফ তোমার হয়ে গেল এখানে এ স্কোয়ার, তাহলে এদিকে তুমি কি পাচ্ছ, তাহলে এদিকে দেখো এইটা পুরোটা জিরো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা পুরোটা জিরো হয়ে গেলে তাহলে এই জিনিসটা পড়ে থাকে মাইনাস টু এ বি, তাহলে কসের জন্য মাইনাস একটা আসবে, তাহলে প্লাস হয়ে গেল, তাহলে সাইন এটা হয়ে গেল এ টি বাই বি মাইনাস টি, আর এটা ডেরিভেটিভ করলে হলো এ বাই বি মাইনাস ওয়ান করে থাকছে। তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি যে টু এ বিটা যদি তুমি বি দিয়ে গুণ করে দাও তাহলে টু এ এটা হয়ে গেল এ মাইনাস বি সাইন এখানটায় পেয়ে গেলে এ টি বাই বি মাইনাস টি, এটা হয়ে গেল ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার। সেকেন্ড অর্ডার যদি করো ডি টু বাই ডিটি স্কোয়ার এখানে হয়ে গেল এ স্কোয়ার, তাহলে এটা যদি সেকেন্ড অর্ডার করি তাহলে এটার জন্য তোমার কি আসবে, এখানটায় দেখো সেকেন্ড অর্ডার করছি, তাহলে টু এ এখানে এ মাইনাস বি রইল, সাইনের জন্য এখানে আমরা পেলাম কস এ টি বাই বি মাইনাস টি, আর এখানটায় হয়ে গেল কি এ বাই বি মাইনাস ওয়ান, সেম জিনিস আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এটা হয়ে গেল টু এ, এই যে এখানটায় লসাগু করলে এ মাইনাস বি, তাহলে নিচে একটা বি থাকছে, তাহলে এটা হয়ে গেল এ মাইনাস বি স্কোয়ার, এখানে নিচে হয়ে গেল বি, তাহলে এটা হলো কস এ টি বাই বি মাইনাস হয়ে গেল টি। তাহলে এস এর বৃহত্তম মানের জন্য কি ফার্স্ট অর্ডারটাকে আমরা জিরো করি, তাহলে ফার্স্ট অর্ডারটাকে জিরো করো, তার মানে এইটা ইকুয়ালস টু জিরো, ঠিক আছে, এটাকে জিরো করছি, তাহলে টু এ মাইনাস বি সাইন এখানটা হয়ে গেল এ টি বাই বি মাইনাস টি ইকুয়ালস টু জিরো। তাহলে আলটিমেটলি দেখো আমার এই কনস্ট্যান্ট পদগুলো নামারই দরকার নেই, আমার মেন খেলা হলো এইখানটায়। তাহলে এখানটায় এটা কি জিরো কিসের জন্য হয়ে যাচ্ছে, তাহলে এইখানটায় জিরো আছে, তাহলে এখানটায় আমি কি লিখতে পারি, পাই লিখতে পারি, ঠিক আছে, সাইন পাই জিরো, তাহলে এখানটা হয়ে গেল সাইন, এখানে পাই লিখে দিল, তাহলে একবারে লিখে দাও, তাহলে এ টি বাই বি মাইনাস টি ইজ ইকুয়াল টু পাই, ঠিক আছে। তাহলে টি এর মান তুমি এখানে বের করে নাও, তাহলে পাই বি বাই এ মাইনাস বি, তাহলে এখান থেকে টি এর মান বেরিয়ে গেল। এবার সেটাকে আমরা কোথায় বসাবো, সেকেন্ড অর্ডারে বসাবো, তাহলে সেকেন্ড অর্ডারের মান হলো এইটা, তাহলে সেকেন্ড অর্ডারে বসালে আমার এখানটায় কি রয়েছে এইটা, তাই না? তাহলে এইটা দেখো ডাইরেক্ট এইটার মান আমরা কি পেয়েছি পাই, তাহলে এখানটা হয়ে গেল টু এ মাইনাস বির হোল স্কোয়ার ইন্টু বি মানে বাই বি ইন্টু হলো কস পাই, কস পাইয়ের ভ্যালু কত, কস পাইয়ের ভ্যালু হয়ে গেল মাইনাস ওয়ান, তাহলে যেই এটা মাইনাস হলো তাহলে লেস দ্যান জিরো, তার মানে এইটা কি হয়ে গেল বৃহত্তম। তাহলে কার জন্য এখানে বৃহত্তম হলো, এই টি এর এই মানে জন্য আমরা বৃহত্তম পেলাম। এবার আমাদের কোশ্চেনে কি চেয়েছে দেখো, কোশ্চেনে বলেছে বৃহত্তম দূরত্ব বের করতে, মানে বৃহত্তম মানটা বের করতে, তার মানে এটার মানটা বসাতে হবে। কোথায় বসাবো, আমরা যে এই যে ইকুয়েশনটা পেয়েছিলাম এই যে এইখানটায়, ঠিক আছে, এইখানটায়, তার মানে কি হয়ে গেল, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, আর ওটার মান মাইনাস ওয়ান, মানে এটা হয়ে গেল প্লাস, তার মানে এটা এ প্লাস বির হোল স্কোয়ার, এটা কার মান পেলে এ স্কোয়ারের মান, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু এখানে পেয়ে গেলে এ প্লাস বির হোল স্কোয়ার, তার মানে এস ইকুয়ালস টু পেয়ে গেলে তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হয়ে গেল তোমার এখানটায় অ্যান্সার। ওকে, তাহলে এই ধরনের জিনিসগুলো তোমরা অনায়াসে করতে পারবে। এই তোমাদের একটা অ্যাপ্লিকেশনের ক্লাস করালাম যেখানে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন সব রয়েছে, এই ধরনের অঙ্কগুলো তোমরা করে যাও, শেষ মিনিট আমি বলছি এগুলো থেকে তোমরা অবভিয়াসলি তোমরা জিনিসগুলো পাবে। এইটুকুনি বলা ছিল, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ক্লাস, টিল দেন টেক কেয়ার, গুড বাই।